নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আইন আইনের পথে চলবে, সেখানে প্রাধান্য পায় সাক্ষ্য প্রমাণ। কোনো আবেগ অনুভূতির জায়গা কিন্তু সেখানে নেই। দেখুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা আছে না, তারা চান যারা যোগ্য শিক্ষক তাদের চাকরিটা থাক। আর এটাও তারা চান যে যারা অযোগ্য, যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে যোগ্য শিক্ষকদের জায়গা বঞ্চিত করে নিজেরা সেখানে ঢুকেছে, তারা সেখান থেকে বিতাড়িত হোক এবং তাদের চাকরিটা যাক। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট যে তাদের মাইনার উপরে 12% ইন্টারেস্ট চাপিয়েছিল, সেটাও যেন চাপানো হয়। কিন্তু কি জানেন তো, সুপ্রিম কোর্টের যা শুনানি, সেই শুনানির পরে এটুকু মানুষরা উপলব্ধি করতে পারছেন যে 26,000 পুরো প্যানেলটাই বাতিল করবে সুপ্রিম কোর্ট। তবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে কথাটি বলতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চায় না যে এই 26,000-এর মধ্যে কে যোগ্য এবং কে অযোগ্য সেই তালিকা তিনি আলাদা করুক, বা তিনি ইদানিং কালে হয়তো নিজেও চাইছেন না যে এই 26,000-এর এই প্যানেলটা থাক। তিনিও চাইছে পুরোটা বাতিল হোক। দেখুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে সমস্ত যোগ্য শিক্ষকরা ওয়াই চ্যানেলে বসে আছে তাদের সাথে কথাবার্তা বলে একটা জায়গায় যেরকম আসতে পারত, ঠিক সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এসএসসি চেয়ারম্যান উঠে বসে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি উঠে বসে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই শিক্ষামন্ত্রীর দপ্তর উঠে বসে, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্য সরকার এবং বিকাশ ভবনকে একসাথে নিয়ে বসে একটা জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসতেই পারতেন। কিন্তু তারপরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এটা চায় না। তার কারণ আপনাদের কেন বললাম, দেখুন, আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে যে যে জিনিসগুলো সামনে এসেছে, সেই জিনিসের উপরে ভিত্তি করে আপনাদের একথা আমি নিশ্চিন্তে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে না যে আদৌ এই 2016 সালের এসএলএসটির প্যানেলটা থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে না। কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন যোগ্য আর অযোগ্যদের আলাদা করতে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন। এবং একবার যদি অযোগ্যরা চিহ্নিত হয়ে যেত, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে আঙ্গুল আপনারা অনেকাংশে এখন পরোক্ষভাবে তুলছেন, সেই আঙ্গুল আপনারা মমতাকে প্রত্যক্ষভাবে তুলতে পারতেন যে মমতার সরকারের আমলে চাকরি চুরি হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই মানেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ অব্দি কোনোদিন মানেনি যে আমার আমলে চাকরি চুরি হয়েছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে মানুষ বলার সুযোগ পেয়ে যেত যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি চুরি হয়েছে। এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেগ্রিগেশন করেছে কে যোগ্য এবং কে অযোগ্য। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতির মঞ্চে যে প্রত্যেকটা মুহূর্তে ফেরি করে বেড়ানো, যে বিরোধীরা চক্রান্ত করে কোর্টের মধ্যে দিয়ে চাকরি খেয়ে ফেলছে, যে মানুষ আমরা চাকরি দিতে পারি না, সেই চাকরি দিয়েছি, সেই চাকরি খেয়ে নিচ্ছে, এই কথাটা ফেরি করে বলে বেরোতে পারতো না। কিন্তু আজকে অদ্ভুতভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মুমু সিংভিকে দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাল আছে। কারণ এরপরে এই মামলাটা হারার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে দেখুন, আমরা কিন্তু অনেক দামি লয়ার দাঁড় করিয়েছি অভিষেক মুমু সিংভিকেও, কেউ বলতে পারবেন না যে আমি আপনাদের চাকরি বাঁচাতে চাইনি। সুতরাং এই বলে উনি ভোট প্রচার করতে ওনার সুবিধা হবে। দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এসএসসি চেয়ারম্যান উঠে বসে, সেই এসএসসি চেয়ারম্যান হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাচ্ছেন যে ওনারা যে সংখ্যাটা চিহ্নিত করতে পেরেছে, সেই সংখ্যাটা হচ্ছে 5,485 জন যাদের বেআইনিভাবে চাকরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী, সেই রাজ্য সরকার হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 4,327 জনকে চিহ্নিত করা হয়েছে যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়নি। মধ্যশিক্ষা পর্ষদ, যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে বসে, সেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নিজে হাইকোর্টে হলফনামা দিয়ে জানাচ্ছে যে তারা চিহ্নিত করেছে 5,189 জনকে। তার মানে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ
তিনজনে যে তিনটে হলফনামা দিল সেই তিনটের মধ্যে সংখ্যার কিন্তু কোনো মিল নেই, কোনো সংখ্যার মিল নেই। এবং সিবিআই যে হলফনামা দিয়েছে, লিখিতভাবে জানিয়েছে, তাতে সিবিআই আনুমানিক প্রায় 10,700 সংখ্যাটার কথা বলেছে, যে তারা খুঁজে পেয়েছে এতজন রয়েছে যারা অযোগ্য। কিন্তু সব থেকে মজার বিষয় হলো যে এছাড়াও আরো অনেক রয়েছে যে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, সেই হিসাবটা যদি দিতে পারে একমাত্র এসএসসি দিতে পারবে। সুতরাং এসএসসি যখন সেই হিসাব দিচ্ছে না, তার মানে কারোর অঙ্গুলি হেলনের ফলেই এসএসসি সেই হিসাবটা দিচ্ছে না। সুতরাং এটা বুঝতে বা জানতে আর আলাদা করে পড়াশুনো বা আলাদা করে বুদ্ধির দরকার হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই ওটা হচ্ছে। সুতরাং এই রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, বিকাশ ভবন, এদের যা যা হলফনামায় এরা যা সংখ্যা পেয়েছে, এই সংখ্যার মধ্যে কিন্তু কোনো মিল নেই। সুতরাং সুপ্রিম কোর্ট সিবিআইকে জিজ্ঞাসা করেছে, সিবিআই আইনজীবীকে, যে আপনার কি মনে হয়? সিবিআই আইনজীবী কিন্তু দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলেছেন যে চরমতম দুর্নীতি হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে। সুতরাং এই এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার যা সংখ্যা বা পরিসংখ্যান সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছে, সেই পরিসংখ্যানের সাথে বাস্তবের কিন্তু কোনো মিল নেই। সুতরাং তারাও মনে করে যে হাইকোর্টের যে রায়, যে হাইকোর্ট 2016 সালের এই এসএলএসটির প্যানেলটাই বাতিল করে দিয়েছিল গত 22শে এপ্রিল, সেই হাইকোর্টের রায়টাই বহাল রাখা হোক। সুতরাং এই প্যানেলটাই বাতিল করা হোক। এবং খুব অদ্ভুতভাবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বারবার চেষ্টা করেছেন, বারবার চিন্তা করেছেন, প্রত্যেকটা মুহূর্তে তার কথার মধ্যে থেকে উঠে এসছে যে যোগ্যদের যাতে বাঁচিয়ে রাখা যায়, তাদের চাকরিটা যেন না যায়। কিন্তু এর আগেও একাধিক নিদর্শন রয়েছে সুপ্রিম কোর্টে, যে যেখানে একজন অযোগ্যকেও যদি চিহ্নিত করা না যায় তাহলে সেই প্যানেল কিন্তু বাতিল হয়েছে। সুতরাং সেই নিরিখে, তার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের এই রায় যে খুব শিগগিরই আসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আগামী দিনে এই প্যানেলটা হাইকোর্টের যে রায় বসিল, সেই রায়টাই যে বহাল থাকছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং গত 22শে এপ্রিল হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে যে যারা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাদের যে মাইনা পেয়েছে, সেই মাইনে তো ফেরত দিতে হবে সরকারকে, তার সঙ্গে সঙ্গে 12% ইন্টারেস্টে দিতে হবে। সুতরাং সেই রায়টা যদি এবারও বহাল থাকে, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে বুঝতে পেরেছেন। আর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চায় না এদের চাকরি থাকুক আর না থাকুক, বড় মমতা বন্দ্যোপাধ্যায় চায় এদের চাকরি না থাকুক। কারণ এদের চাকরি যদি না থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এভারেজ 30,000 টাকা করে এদের মাইনা ধরেন, তাহলেও বছরে প্রায় 936 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেজারিতে বাঁচবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কিছুই ভোটমুখী। প্রথম, সংখ্যালঘুদের সন্তুষ্ট করা, আর দ্বিতীয় হচ্ছে হিন্দুদের 10% ভোটকে তারা নিজের বাসকে ভরে নেওয়া। যাদের সংখ্যালঘুদের বিজেপির ভয় দেখিয়ে তাদের ভোটটাকে নিজের দিকে টানবো, আর এই লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদের কিছু পার্সেন্ট ভোট নিজের দিকে টানবো, তাহলেই সর্বেসর্বা ক্ষমতায় থেকে যাব। নতুন করে আরো 5 লক্ষ মহিলাকে লক্ষ্মী ভান্ডারের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। ইতিমধ্যে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়েছে, আগামী বাজেটেই 1500 টাকা সেটা করা হবে। টাকা কোথা থেকে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুতরাং যদি দেখা যায় যে 26,000 শিক্ষকের চাকরিটা চলে গেল, সেই মাইনে দিতে না হচ্ছে, সেই মাইনা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ কেন, প্রায় 7 লক্ষ মহিলাকে লক্ষ্মী ভান্ডার দিতে পারবে, প্রতি মাসে 1000 টাকা করে, বছরে 12,000 টাকা করে। এবার যদি 1500 হয়, বছরে 5,000, 5,000 মানুষকে, 5,000 মহিলাকে এক্সট্রা লক্ষ্মী ভান্ডার দিয়ে 5 লক্ষ মহিলাকে এক্সট্রা লক্ষ্মী ভান্ডার দিতে পারবে। সুতরাং বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চায় না যে এগুলোর মধ্যে ভাগাভাগি হোক, কে যোগ্য কে অযোগ্য, এবং 26,000-এর মধ্যে সেটা নির্দিষ্ট হয়ে যাক। বরং মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে 26,000-ই শিক্ষক শিক্ষিকারই তারা স্কুল থেকে বিদায় নিক, তাহলেই ওনার 16 কলা পূর্ণ হয়ে যাবে। আপনাদের কি মনে হয়? আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।